নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 40 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা কথা বলবো, একটা চিরাচরিত কথা আমরা সব জায়গায় শুনি, শিক্ষিত অশিক্ষিত সবাই বলে হোমিওপ্যাথি ওষুধ একটু দেরি হয়। সত্যি কি দেরি হয়? হয়তো বা দেরি হয়, কিন্তু সেই দেরিটা কোন রিলিকে সেটা ভাবতে হবে। যেমন আমি একটা ফর এক্সাম্পল বলছি, আমার কাছে একটা পেশেন্ট এসছে যে ছোটবেলায় আনডিসেন্টেড টেস্টিস, অর্থাৎ তার টেস্টিসটা উপরে উঠে আছে, এটাকে বলে আনডিসেন্টেড টেস্টিস। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করলে, আমি অসংখ্য পেশেন্টের চিকিৎসা করেছি, তাতে করে প্রায় 75% সাকসেস পেয়েছি। কিন্তু অনেকের আবার আছে হোমিওপ্যাথিতে কাজ হবে না, তাড়াতাড়ি কাজ করতে হবে। 5 বছর বয়সে সেই ছেলেটিকে অপারেশন করা হয়েছে। অপারেশন করার পরে তার টেস্টিসটা নষ্ট হয়ে গেছে, তার একটা টেস্টিস অবশিষ্ট আছে। এবং যেহেতু সেখানে টেস্টোস্টেরন ক্ষরণ না হলে বা স্পাম তৈরি হবে না, এই ভাবনা থেকে এলোপ্যাথিক প্রখ্যাত ডাক্তাররা তাকে কিন্তু নানা রকম হরমোনাল ট্রিটমেন্ট করেছে, ইঞ্জেকশন করেছে, করে এখন সেই ছেলেটির 21 বছর বয়স। 21 বছর বয়সে তার কিন্তু এখন 5% স্পাম তৈরি হচ্ছে। কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে জানি অন্তত 60% স্পাম না হলে সেটা কিন্তু পরবর্তীকালে তার বিবাহিত জীবনে সন্তান উৎপাদনের ক্ষেত্রে অসুবিধা হয়। কিন্তু আমাদের কাছে ওষুধ খেয়ে 3 মাসে সে 2% বেড়েছে। এবার এইটার জন্য হয়তো 1 বছর 2 বছর সময় লাগতে পারে, 5 বছর আর লাগতে পারে। কিন্তু সেই 5 বছর সময়টা কি বেশি সময়? আসলে সব পাখি মাছ খায়, মাছরাঙার নাম হয়। আসলে আমাদের ব্যর্থতা, আমার চেম্বারে প্রতিদিন অসংখ্য এলোপ্যাথির ব্যর্থতা, আমিও যে ব্যর্থ হইনি তা না, ব্যর্থতাই ফেলিওর ইজ এ পিলার। আমি এই জন্য বলি যে আমি কখনো হারি না, আমি যদি হারি আমি আসলে জিতি, কারণ আমি কিছু শিখি। তাই আমার জীবনে কোনো ব্যর্থতার মধ্যেও শিক্ষা গ্রহণ করি। তাই আমি সারা জীবন উৎফুল্ল থাকি, আনন্দে থাকি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করি। তাই অনেক সময় যারা ভাবে, দেখতে হবে যে আপনি কতদিন ধরে ভুগছেন, তার নিরিখে গিয়ে আপনার কতদিন সময় লাগলো। বা এমন কিছু রোগ আছে যেগুলো কিন্তু কোনোদিন সারবে না, সেগুলোকে বলে ইনকিউরেবল ডিজিজ, সেগুলো কিন্তু পৃথিবীর কোনো প্যাথিতেই সারবে না। সেগুলো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যদি আপনি ভালো থাকেন, এবং তার পার্সেন্টেজ কিন্তু অনেক, জেনেটিক্যাল ডিজিজ, এবং দেখবেন বাত সারে না, ডায়াবেটিস সারে না, এবং প্রেশার সারে না, তাহলে সারেটা কি? তাহলে এইগুলোকে কিন্তু এলোপ্যাথি তো এগুলোকে কিন্তু কন্ট্রোল করে রাখে। তো হোমিওপ্যাথিতে যদি কন্ট্রোল করে লাভটা কি না, সাইড এফেক্টটা কম। আরেকটা ব্যাপার হচ্ছে কি না, আমরা যে মনে করি যে হোমিওপ্যাথি অনেকে বলে স্যার খাদ্যের অনেক ব্যাপার, ওই জন্য স্যার খাদ্যের জন্য আমি হোমিওপ্যাথি খাই না। কিন্তু যদি রোগ নিরিখে বাত হলে তার টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ছাগল মাংস খাওয়া যাবে না, এটা হোমিওপ্যাথির জন্য নয়। আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু সব খেতে বলি। আমাদের এসআর শাহ বলে একজন ডাক্তার ছিলেন, এবং আরও পূর্বসূরি যারা ছিলেন তারা বলছেন যে যদি সত্যিই হোমিওপ্যাথি ওষুধ দেয় তাতে ওই খাদ্যটা কিন্তু উপরি স্তরে চলে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। আমাদের এসপি দে বলে একজন ডাক্তার ছিলেন, তার বইয়ে তিনি লিখছেন যে অনেক সময় যদি ওষুধ নির্বাচন ঠিক হয়, খাদ্যখাদক ব্যাপার নয়। যদিও আমরা জানি যে পেঁয়াজ থেকে একটা ওষুধ হয় ইলিয়াম সেপা, সেই ক্ষেত্রে ওষুধটা দেবেন না। তার মানে এই নয়, যদি আমরা ভেতরে ভাবি যে আমার ওষুধটা কাজ করবে, এবং সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞান, এবং অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি বিশ্বাসে কাজ করে। কিন্তু একটা বাচ্চা যখন সদ্যজাত বাচ্চার পেচ্ছাপ হচ্ছে না, তখন তাকে আমরা ইকোনাইট দিয়ে তার পেচ্ছাপ করি, সেই বাচ্চার কি বিশ্বাস থাকে? বিশ্বাস অনেক সময় অনেক ব্যাপার, যদিও সে প্ল্যাসিবো এফেক্ট বলে একটা ব্যাপার আছে, তারপরেও কিন্তু যে আমাদের বিজ্ঞান একটা ব্যাপার। আর হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স বাট অলসো আর্ট, ইট ইজ এ কম্বিনেশন অফ সায়েন্স অ্যাজ আর্ট। আর একটা প্রবাদ আছে যে বিজ্ঞানের যেখানে শেষ, দর্শনের শুরু, আর হোমিওপ্যাথি দুটোই আছে। তাহলে হোমিওপ্যাথি যে এগিয়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং বেল আইকনটা যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আমরা উৎসাহিত হয়ে আমরা নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।